হুট করে দরজা খোলার শব্দে ঘুমটা ভেঙে যায় লাবণ্যর। প্রথমে সে বুঝতে পারে না শব্দটা কোথা থেকে হলো। তারপরেই মনে হয় ঘর থেকে নয়, পাশের ঘর থেকে শব্দটা হয়েছে। ভালো করে কান পাততেই অন্ধকারে কিছু দেখতে না পাওয়ার মতো ভালোভাবে কিছু শুনতে পায় না। তারপরে যেন মনে হয় চাপা স্বরে কারোর কথা ভেসে আসছে। ব্যাপারটা মনে হতেই বিছানায় উঠে বসে বাঁ পাশে হাত রাখে বিছানার ওপর, যেখানে সঞ্জয়ের থাকার কথা। সঞ্জয় সেখানে নেই। কথাটা মনে হতেই বুকের ভেতরটা কেমন করে ওঠে লাবণ্যর। তাড়াতাড়ি বিছানা থেকে নিচের দিকে নেমে আসে সে। তারপর ঘরে সুইচবোর্ডের কাছে গিয়ে আলোটা জ্বালাতে যাবে এমন সময় পাশের ঘর থেকে একটা মেয়ের হাসির শব্দ ভেসে আসে। আর তাতেই লাবণ্য থেমে যায়। সঞ্জয় যদি বাইরে গিয়ে থাকে তাহলে দরজাটা খোলা থাকবে, কিন্তু দরজাটা বন্ধ। তাড়াতাড়ি দরজার কাছে এগিয়ে আসে সে। না, দরজাটা বাইরে থেকে বন্ধ করা রয়েছে, কিন্তু সঞ্জয় দরজা বন্ধ কেন করবে? সঞ্জয়ের নাম ধরে ডাকতে যাওয়ার আগের মুহূর্তে লাবণ্য শুনতে পায় চাপা স্বরে কথার মধ্যে যেন সঞ্জয়ের কথা ভেসে আসছে। সঞ্জয় বলছে, লাবণ্য এখন ঘুমিয়ে রয়েছে। ওর ঘুম সহজে ভাঙে না, সহজে ভাঙে না বলেই তো আমি তোমার কাছে আসতে পেরেছি। মেয়েলি গলায় সেই কথাটা আরো জোরে শোনা যায়। কিন্তু তোমার স্ত্রী যখন জানতে পারবে তখন কি হবে? আর সে জানতে পারবে না, সে আমায় বিশ্বাস করে। আর তাছাড়া ঘুমের মধ্যে সে জানবে কি করে? লাবণ্য প্রতিদিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। আজও নিশ্চয়ই ঘুমের ওষুধই খেয়েছে। সকালের আগে তার ঘুম কিছুতেই ভাঙবে না। লাবণ্যর গোটা শরীর একবার শিরশির করে ওঠে। এত রাতে সঞ্জয় কার সাথে কথা বলছে? তাছাড়া এই বাড়িতে তো সঞ্জয় আর লাবণ্য ছাড়া আর কেউ নেই। মনের ভেতর অনেকগুলো চিন্তা একসাথে দেখা দেয়। তার নিঃশ্বাস ঘন হতে থাকে, মাথার ভেতরটা কেমন ঝিমঝিম করে। কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করলেই লাবণ্যর এমনটা হয়। ডাক্তার তাকে বারবার বলে দিয়েছে কোনো কিছু নিয়ে বেশি চিন্তা না করতে, বিপদ হতে পারে। লাবণ্যর হার্টের অবস্থা ভালো নয়। মুহূর্তের মধ্যে তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যায়। একবার মনে হয় দরজার ওপর ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে সঞ্জয়কে ডাকে, কিন্তু তারপরেই একটা কৌতূহল তাকে থামিয়ে দেয়। আস্তে আস্তে এগিয়ে যায় ঘরের জানলাটার দিকে। এই ঘরের জানলা থেকে পাশের ঘরটা দেখা যায়। জানলার কাছে গিয়ে তার ফাঁকে চোখ রাখে লাবণ্য। জানলাটা বন্ধ, কিন্তু জানলার পাল্লার একপাশে সামান্য ফাঁক দিয়ে পাশের ঘরে জ্বলতে থাকা সাদা আলোটা চোখে পড়ে। লাবণ্য জানলার সেই ফাঁকে ভালো করে চোখ রাখতেই আস্তে আস্তে যেন ঘরের ভেতরটা ফুটে ওঠে তার সামনে। আর তারপর বিছানার দিকে তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে বিছানার উপর বসে আছে, আর ঠিক তার পাশে বসে আছে সঞ্জয়। সঞ্জয়ের একটা হাত মেয়েটার কাঁধের কাছে। মেয়েটাকে এক হাতে জড়িয়ে ধরেছে সঞ্জয়, অন্য হাতে মেয়েটাকে কিছু একটা যেন বোঝাচ্ছে সে, এমনভাবে হাত নাড়াচ্ছে। কিন্তু এক মুহূর্তের জন্য মনে হয় এই মেয়েটাকে তো সে কখনোই দেখেনি। তারপরেই তার মনে পড়ে যায় এই মেয়েটার কথা। এই মেয়েটাকে এই কটেজেই আগে সে দেখেছে, কিন্তু কোথায় যে দেখেছে সেটা মনে করতে পারে না লাবণ্য। সঞ্জয় মেয়েটার আরও কাছে এগিয়ে যায়, আরও কিছু বলে, কিন্তু লাবণ্য সেগুলো শুনতে পায় না। হয়তো ইচ্ছে করেই শুনতে চায় না। তার চোখ কিছু একটা খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ ওভাবে বসে থাকার পর সঞ্জয় এবার বলে, তুমি যে এখানে আমার সঙ্গে দেখা করতে আসবে সেটা কিন্তু আমি সত্যিই ভাবতে পারিনি। আমি তোমায় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই এখানে এসে একটা ঘর ভাড়া নিয়েছি। সন্ধ্যাবেলা যখন তোমার সঙ্গে দেখা হলো তখন তোমার মুখের অবস্থাটা সত্যি দেখার মতো ছিল। সঞ্জয় মেয়েটাকে আরও কাছে টেনে নেয়। আর তারপর যেটা হয় সেটা দেখার মতো মনের শক্তি লাবণ্যর ছিল না। লাবণ্য
একটা চিৎকার করে ওঠে, সঞ্জয়! সঙ্গে সঙ্গে সঞ্জয় বিছানা থেকে নেমে আসে, আর মেয়েটাও বিছানার ওপর ছড়িয়ে থাকা একটা চাদর গায়ের ওপর তুলে নেয়। সঞ্জয় দরজার দিকে দৌড়ে যায়। তারপর এই ঘরের দরজা খোলার শব্দ। লাবণ্য ততক্ষণে জানলার কাছে মেঝের ওপর বসে পড়েছে। কান্নায় তার মুখ বন্ধ হয়ে আসতে থাকে। সঞ্জয় ঘরে ঢুকে যায়। তারপর লাবণ্যকে ওভাবে বসে থাকতে দেখে লাবণ্যকে তুলে ধরতে যেতেই সে চিৎকার করে বলে ওঠে, ছবে না আমার, তুমি আমার ছবে না। ওই ওই মেয়েটাকে। সঞ্জয় থতমত খেয়ে যায় প্রথমে, তারপর বলে, কোন মেয়েটা? আরে আমি তো বাথরুমে গিয়েছিলাম। কার কথা বলছো বলো তো তুমি? এই শোনো, এই কটেজে আমরা ছাড়া আর কেউ নেই। হ্যাঁ। লাবণ্য জল ভরা চোখে তাকায় সঞ্জয়ের দিকে, বলে, আমার মিথ্যে কথা বলছো তুমি। বলো ওই মেয়েটাকে, আমি নিজের চোখে ওই মেয়েটাকে দেখেছি, বলো ওকে। পাশের ঘরে একটা খুটখাট শব্দ হতে থাকে সেই সময়। সেই দিকে লাবণ্যর হুঁশ নেই। সঞ্জয় আরও খানিকটা এগিয়ে আসে তার দিকে, তার কাঁধের কাছটা চেপে ধরে বলে, ওখানে কোনো মেয়ে নেই, আমি বাথরুমে গিয়েছিলাম, বিশ্বাস করো। তুমি যদি বাথরুমে গিয়ে থাকো তাহলে ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে গেছিলে কেন? আরে আরে কোথায় আমি ঘরের দরজা বন্ধ করেছি? আরে তুমি বিশ্বাস করো, আমি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করিনি, দরজা খোলাই ছিল। এই তোমার কিন্তু আবার শরীরটা খারাপ হচ্ছে। ডাক্তার বলেছে তোমাকে শরীর খারাপ হলে তুমি হইচই করতে পারবে। আমি হইচই করছি নাকি তুমি আমায় মিথ্যা কথা বলছো? আমি দেখতে চাই ওই ঘরে কে আছে। কে আছে ওই ঘরে? সঞ্জয়ের চোয়াল শক্ত হয়ে ওঠে। দেখো লাবণ্য, তোমার এই সব কিছুতে আমার উপর সন্দেহ করার ব্যাপারটার জন্যই কিন্তু আমি 15 দিনের ছুটি নিয়ে এই কটেজে এসেছি। এই কটেজটা নতুন, জঙ্গলের মধ্যে নতুন কটেজ তৈরি হয়েছে, আর তার জন্যই যাতে আমরা একা সময় কাটাতে পারি, তাই তোমায় নিয়ে এখানে আসা। আর তুমি সেই কটেজে এসে আমার সাথে নাকি অন্য একটা মেয়েকে দেখতে পাচ্ছ। লাবণ্য ততক্ষণে মেঝে থেকে উঠে পড়েছে। তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে দরজাটা টেনে খুলে ফেলে। তারপর সঞ্জয় তার পেছনে পেছনে আসতে আসতেই লাবণ্য পাশের ঘরের দরজার কাছে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে পাশের ঘরের দরজায় তালা ঝুলছে। শব্দ শুনেই বোধহয় বাড়ির কেয়ারটেকার ঘুম ভেঙে উঠে এসেছিল। সে ওদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, হ্যাঁ, কি হয়েছে বাবু? কোনো সমস্যা নাকি? এই ঘরে কে আছে সঞ্জয়, বলো তুমি আমায়। এই ঘরে কে থাকবে ম্যাডাম? আপনি তো দেখতেই পাচ্ছেন এই ঘরের দরজা বন্ধ আছে। লাবণ্য প্রচণ্ড রেগে যায়। তার রাগে ফুলতে থাকা মুখ এতক্ষণে লাল হয়ে এসেছে। সঞ্জয় তাকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু লাবণ্য সেই একই কথা। এই ঘরের দরজা খুলে তাকে দেখাতে হবে এই ঘরের ভেতরে কে আছে। রামলাল একটু বিরক্ত হয়। এমনিতে তার কাঁচা ঘুম ভেঙেছে, তবু অনিচ্ছা সত্ত্বেও সে চাবি এনে ঘরের দরজা খুলে দেখায় ওদেরকে। ঘরের ভেতরে কেউ কোথাও ছিল না। কেউ যে ছিল তার কোনো চিহ্ন মাত্র নেই। ঘরের ভেতরে পরিপাটি করে সাজানো বিছানা, তাছাড়া ঘরের মধ্যে কোথাও এমন কিছু নেই যাতে বোঝা যায় একটু আগেই ঘরের মধ্যে কেউ ছিল। তবু লাবণ্য কথা শোনে না। রাগে গজগজ করতে করতে গোটা ঘরটা খুঁজে দেখে, এমনকি বিছানার তলা পর্যন্ত ঘুরে দেখে। তারপর যখন দেখতে পায় সত্যিই কেউ নেই, তখন লাবণ্যর মনে হয় তাহলে কি সত্যিই সে ভুল দেখল? কিন্তু এতটা ভুল তার হতে পারে কি করে? লাবণ্য, আমার কথা শুনো। তুমি ঘুমের ওষুধ খাওনি কেন আজ? তোমার শরীরটা খারাপ করছে, ডাক্তার বলেছে তোমায় ঘুমের ওষুধ খেতে। ঘুমের ওষুধ যদি তুমি না খাও তাহলে এইগুলো তুমি শুনতে পাবে। ইটস ন্যাচারাল। আমি তোমায় বিশ্বাস করি না সঞ্জয়। তুমি তুমি নিশ্চয়ই ওই অল্প সময়ের মধ্যেই মেয়েটাকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছো। এখানেই কোথাও মেয়েটা আছে, আমি জানি। হা, মাঝরাতে এইসব কি ঝামেলায় ফেলেছেন বলুন তো বাবু? ম্যাডাম, কটেজে কেউ নেই আমি আর আপনারা ছাড়া, আর এখানেও কেউ নেই। আমি তো আপনাদের আগেই বলেছিলাম। আমি জানি ওই মেয়েটা এখানে আছে। ওই মেয়েটা এখানেই আছে। ওই মেয়েটাকেই আমি আমাদের বাড়িতে বাথরুমে দেখেছিলাম। আমি জানি, আমি ঠিক জানি। সঞ্জয় প্রাণপণে বোঝাবার চেষ্টা করে লাবণ্যকে, কিন্তু লাবণ্য কিছুই বুঝবে না।
চিৎকার করতে করতে সঞ্জয়কে ধাক্কা দিয়ে ঘরের ভেতর ঢুকে যায়, তারপর দরজাটা বন্ধ করে দেয়। কি হলো বাবু, এত রাতে ম্যাডাম এমন করছেন কেন? ম্যাডামের কি কোনো সমস্যা আছে? সঞ্জয় একটু অপ্রস্তুত হয়ে বলে, আসলে ওর ঘুমের ওষুধটা না খেলে ওর এমনটা হয়। এই, তুমি এসব নিয়ে ভেবো না রামলাল, তুমি যাও। আচ্ছা, কাল সকালে তো আমাদের ওই জঙ্গলে ঘুরতে যাওয়ার আছে, তাই তো? সমস্ত ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ। রামলাল হাসে, তারপর বলে, বাবু, ম্যাডাম হঠাৎ করে একটা মেয়েকে দেখতে পেল কেন বলুন তো? আপনি কি সত্যি এখানে? রামলালের কথার মধ্যে কি যেন একটা মেশানো ছিল। বারান্দার কাছের আলোটা জ্বলছিল, সেই আলোয় সঞ্জয় আরও অপ্রস্তুত হয়। তুমি তো জানো রামলাল, এখানে কেউ নেই আমরা ছাড়া। আরে মাঝে মধ্যে ওরকম ঘুমের ওষুধ না খেলে হয়। তুমি ওসব নিয়ে কিন্তু বেশি ভেবো না। হ্যাঁ। রামলাল চলে যায়। সঞ্জয় অপ্রস্তুত হয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ। তারপর দরজায় ধাক্কা দিয়ে শান্ত গলায় বলে, লাবণ্য, এই লাবণ্য, লাবণ্য। লাবণ্য সাড়া দেয় না। তারপরেই ঘরের ভেতর থেকে কিছু একটা ভাঙার শব্দ আসে। ঘরের ভেতর টেবিলের ওপর একটা কাঁচের ফুলদানি রাখা ছিল, সেই ফুলদানিটা ভাঙার শব্দ আসে। আর তারপরেই লাবণ্যর একটা চিৎকার। সঞ্জয় আর সামলাতে পারে না নিজেকে, ধৈর্যের বাঁধ ভেঙে যায়। দরজায় ধাক্কা দিয়ে লাবণ্যর নাম ধরে চিৎকার করতে থাকে, লাবণ্য, লাবণ্য, লাবণ্য। চিৎকার শুনে রামলাল ছুটে আসে। ভেতর থেকে লাবণ্যর চিৎকার ভেসে আসছে, আমায় ছেড়ে দাও, আমি আর কিচ্ছু করবো না, আমি আর কিচ্ছু করবো না, আমায় ছেড়ে দাও। লাবণ্য, লাবণ্য, কি হয়েছে? কি হয়েছে? ঘরের ভেতরে তোমার সঙ্গে কে আছে? লাবণ্য, দরজা খোলো, দরজা খোলো। বাবু, এটা নতুন কটেজ, ম্যাডামের যদি কিছু হয়ে যায় তাহলে কটেজের খুব দুর্নাম হয়ে যাবে বাবু। সঞ্জয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। প্রাণপণে ওরা দুজনে মিলে দরজায় ধাক্কা দিতে থাকে। ধাক্কা দিতে দিতে একসময় দরজার ছিটকিনিটা ভেতর থেকে ভেঙে যায়, আর তারপরেই দরজাটা শব্দ করে খুলে যায়। ঘরের ভেতরটা অন্ধকার ছিল। রামলাল তড়িৎ গতিতে আলোর সুইচটা টিপে দিতে ঘরের ভেতর তাকিয়ে যা দেখতে পায় তাতে রামলাল চিৎকার করে ওঠে, এ কি বাবু, ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে? অবাক হয়ে রামলাল আর সঞ্জয় দেখতে পায় ফুলদানিটা মেঝের ওপর পড়ে ভেঙে গেছে, আর সেই ফুলদানির শেষের দিকের ভাঙা ধারালো অংশটা লাবণ্য নিজের গলার একপাশে ঠুকিয়ে দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে। ফুলদানির নিচের অংশটা তখনও তার গলার কাছে ঢোকানো। মেঝের ওপর শুয়ে লাবণ্য ছটফট করছে। তার চোখের দৃষ্টি ঠিক সিলিংয়ের দিকে। তার চোখের দৃষ্টিতে মনে হয় যেন সিলিংয়ের কাছে কেউ এখনো বসে আছে আর লাবণ্য তাকেই দেখছে। তখনও বিড়বিড় করে বলছে, সঞ্জয় ছুটে গিয়ে লাবণ্যকে তুলে ধরে। লাবণ্য জ্ঞান হারায়। সঞ্জয়ের দুটো হাত ভরে যায় লাবণ্যর গলা থেকে বেরিয়ে আসা লাল রক্তে। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 টাকা প্রতি মাসের একটি প্ল্যানের মাধ্যমে, এবং জয়েন হয়ে যেতে পারেন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায়। কারণ এখন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে নিয়মিত আপলোড হয় আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের জন্য নতুন কিছু গল্প, যেগুলো শুনতে পান শুধুমাত্র আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সরা। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, যদি পারেন অবশ্যই মাত্র 29 টাকা দিয়ে আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায় নিজেকে সামিল করে নিন এবং আনন্দ নিন আমাদের এক্সক্লুসিভ কন্টেন্টসের।
নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনি শুনবেন লেখক সুকান্ত দাসের কলম থেকে একটি ভয়ের গল্প, একই লাবণ্যে। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, সুকান্ত দাসের কলম থেকে একই লাবণ্যে। সঞ্জয়, তুমি অফিস থেকে আসার সময় একটা বই নিয়ে আসতে পারবে গো আমার জন্যে? আসলে তুমি অফিসে চলে যাও, রান্নাবান্নার পর সারা দিনটা আমার একা একাই কাটে। একটা বই পড়লে সময়টা হয়তো ভালো করে কাটাতে পারতাম। আচ্ছা বেশ, তোমার যখন ইচ্ছে তখন তোমার জন্য আমি একটা বই নিয়ে আসবো, কেমন? আচ্ছা, ঠিক কেমন বই পড়তে তুমি পছন্দ করো? লাবণ্য এগিয়ে আসে দরজার কাছে। সঞ্জয়ের গলার টাইটা বেঁধে দিতে দিতে বলে, ভূতের গল্প। শুধু ভূতের গল্প নয়, এমন ভূতের গল্প যেটা একবার পড়লে সারা জীবন মনে থেকে যায়। আমি আমি না এমন ভূতের গল্প বেশ কয়েকটা আগে পড়েছি। তুমি চাইলে তোমার রাতের বেলা সেই গল্প আমি শোনাতেও পারি তোমায়। আরে বাবা, ভূতের গল্প! ভূতের গল্প আমিও বেশ পছন্দ করি, জানো। বানিয়ে বানিয়ে মিথ্যে কথা ছাড়া আর তো কিছুই নয়। মিথ্যে কথা? তো তোমার কি মনে হয় ভূত আসলে মিথ্যে? আমি কিন্তু সত্যিই ভূত দেখেছি, আর মাঝে মাঝে দেখতেও পাই। আমার আমার সঙ্গে মাঝে মাঝে ওরা দেখা করতে আসে, জানো সঞ্জয়। কথাটা বলে লাবণ্য অদ্ভুত মুখে তাকায় সঞ্জয়ের দিকে। সঞ্জয় দেখতে পায় তার মুখের একদম সামনে লাবণ্যর দুটো চোখ অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। তার এই সকালেও কেমন যেন পিঠের কাছটা শিরশির করে উঠল। তারপর সে তাড়াতাড়ি টাইটা লাবণ্যর হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলে, ওসব গল্পের বই যদি তুমি বসে বসে পড়ো সারাদিন ধরে, তাহলে তো এমনটাই হবে। এই বিয়ের আগে তো তোমার এই অভ্যেসটার ব্যাপারে জানতাম না। হ্যাঁ, জানতে না তো, এখন জেনে না। আসার সময় কিন্তু আমার জন্য একটা ভালো ভূতের গল্পের বই নিয়ে আসবে, না হলে কিন্তু একদম ঢুকতে দেবো না আমি। কথাটা বলে লাবণ্য সঞ্জয়কে ছাড়তে বাড়ির বাইরে পর্যন্ত আসে। যতক্ষণ সঞ্জয়কে দেখা যায় ততক্ষণ সে দেখে, তারপর ঘরের ভেতর ঢুকে যায়। ঠিক তখনই তার মনে হয় ঘরের ভেতরে রান্নাঘরের কাছে কেউ দাঁড়িয়ে আছে। একটু আগে সে রান্না চাপিয়ে এসেছে, আর এখন যেন মনে হচ্ছে রান্নার কড়াইতে কেউ খুন্তি নাড়াচ্ছে। খুন্তির ঠুংঠাং শব্দটা সে পাচ্ছে। ঘরের ভেতর এক পা করে এগিয়ে আসে লাবণ্য। তারপর রান্নাঘরের দরজাটার কাছে গিয়ে উঁকি মেরে দেখে, কই, রান্নাঘরে তো কেউ নেই। তাহলে একটু আগে রান্নাঘর থেকে যে খুন্তি নাড়বার আওয়াজটা এলো, সেটা কোত্থেকে এলো? লাবণ্য নিজের মনেই হেসে ওঠে। সঞ্জয় খুব একটা মিথ্যে বলেনি। এইসব ভূতের গল্প পড়ে পড়েই মনেই সমস্ত চিন্তা ভাবনাগুলো এসেছে। নাহলে দিনের বেলা তো কেউ এমনভাবে ভয় পায়, তাও আবার নিজের বাড়ির মধ্যেই। যদিও নিজের বাড়ি বলতে মাত্র মাসখানেক হলো সঞ্জয় আর লাবণ্যর বিয়েটা হয়েছে। এই বাড়িতে বিয়ের পরেই ওরা এসেছে। তবে লাবণ্য ঘরের কাজে বেশ পটু। গোটা বাড়িটা মাত্র সপ্তাহ দুয়েকের মধ্যে নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছে। এই বাড়িতে পাশাপাশি দুটো ঘর, সামনে অনেকটা বড় বারান্দা, বাড়ির সামনে ছোট বাগান। গোটা বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা। একতলায় ওদের থাকার ঘর, একপাশে রান্নাঘর। রান্নাঘরে ঢুকে গ্যাসের ওপর চাপিয়ে রাখা কড়াইতে তরকারিটা নাড়াতে নাড়াতে গুনগুন করে গান করতে থাকে লাবণ্য। তারপর রান্নার কাজ শেষ করে রান্নাঘরের সমস্ত কিছু গুছিয়ে রেখে যখন স্নানে যাবে, তখন তার মনে হয় বাথরুমের ভেতরের কলটা খোলা। আর শুধু তাই নয়, শাওয়ারটাও খোলা, যেন কেউ স্নান করছে এমনভাবে জলটা পড়ছে। পাথরের মূর্তির মতো কিছুক্ষণ বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে লাবণ্য। তার মনের ভেতরে ভয়টা জমা হতে হতে শক্ত পাথরের মতো হয়ে যায়। গোটা বাড়িতে কেউ নেই। সঞ্জয় চলে যাওয়ার পর সে নিজের হাতে বাইরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। নিজে থেকে না খুললে সেই ঘরের দরজা কেউ খুলতে পারবে না। তাদের দরজা বিকেলের আগে সে খোলে না, তাহলে বাথরুমে ঢুকলো কে? এই কথাটা মনে হতেই লাবণ্যর মনে হয় বাথরুমের ভেতর যে স্নান করছে সে এবার গুনগুন করে গানও গাইছে। একটু আগে রান্নাঘরে লাবণ্য যে গানটা করছিল সেই গানটাই। বাথরুমের কাছ থেকে সরে আসে লাবণ্য, তবে আর থেমে থাকতে পারে না।
তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বাথরুমের দরজার উপর একটা ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, কে ভিতরে? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। কেউ বেরোয় না। বাথরুমের ভেতরে গুনগুন করে চলতে থাকা গানটা বন্ধ হয়ে যায়। তারপর যেন কেউ আস্তে আস্তে শাওয়ারটাও বন্ধ করে। লাবণ্য এক ধাক্কায় দরজাটা খুলতে মনে হয় ভেতর থেকে একটা জোলো হাওয়া বাইরে বেরিয়ে আসে। বাথরুমে কেউ কোথাও নেই। শাওয়ারটা থেকে তখনও টপ টপ করে জল পড়ছে। কি যেন একটা ভেবে লাবণ্য আর দেরি না করে তাড়াতাড়ি বাথরুমের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। ওই আমাদের অফিসের কাছে যে বইয়ের দোকানটা আছে, সেখানে গিয়ে এই বইটা তোমার জন্য আনলাম। তুমি বলেছিলে না এমন একটা গল্পের বই দিতে যেটা নাকি খুব ভয়ঙ্কর? এই নাও। বইটা না পড়া অবধি কিছুই বলতে পারবো না, কিন্তু বইটার নামটা অদ্ভুত জানো। একটা মেয়ের গল্প, আর মেয়েটাকে দেখতেও কিন্তু বেশ সুন্দর। এই দেখো, দেখো না। আরে তোমার বই তুমি দেখো, আমার দেখে কোনো কাজ নেই। এই বলছি তাড়াতাড়ি খেতে দাও না, বড্ড খিদে পেয়েছে। আচ্ছা, আজ কি রান্না হয়েছে? আজ ডিম করেছি, ডিমের ঝোল, বেগুন ভাজা আর তোমার পছন্দের চাট। আচ্ছা, এই বাড়িটা তুমি যার কাছ থেকে কিনেছিলে সে হঠাৎ এই বাড়িটা বিক্রি করলো কেন গো? সেটা তো ঠিক বলতে পারবো না, তবে যেই ভদ্রলোক বাড়িটা বিক্রি করেছেন তার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর এত বড় বাড়িতে সে একা একা থাকতে চায় না। গ্রামে তার পরিবার রয়েছে, সেখানেই চলে গিয়েছেন। বাড়িটা বিক্রি করার জন্য লোক খুঁজছিলেন, তখনই দালালের কাছ থেকে আমি এই বাড়িটার কথা জানতে পারি। কেন, কিছু হয়েছে? না, বাড়িটা বেশ সুন্দর জানো, আর খুব ভালো হাওয়াও আসে। তাছাড়া বাড়ির সামনে এত সুন্দর একটা বাগান রয়েছে। এই এই এত সুন্দর একটা বাড়িটাকে কেউ বিক্রি করে দেয় বলো? তাই তাই জিজ্ঞেস করলাম যে মানে বাড়িটাকে এরকমভাবে বিক্রি করে দিল কেন? এই যে দেখেছো, ভূতের গল্প পড়লে এই একটাই সমস্যা হয়। ওহ, সব কিছুতেই কৌতূহল। এই তুমি এসব বন্ধ করো আর আমায় খেতে দাও। হারিয়ে নাও, তোমার বইটা তোমার ঘরে রেখে দাও, যাও। খাওয়া দাওয়া সেরে রাতে সঞ্জয় ঘুমোতে গেল, কিন্তু লাবণ্য ঘুমোলো না। বই পড়ার সামান্য অভ্যেস আছে। একপাশে টেবিল লাইট জ্বলছে, সেই আলোতেই বই পড়তে লাগলো। একটা মেয়ে একবার একটা জঙ্গলের মধ্যে হারিয়ে যায়, আর তারপর তার সাথে ঘটতে থাকে অদ্ভুত কিছু ব্যাপার। সেই ব্যাপারগুলো যেমন ভয়ঙ্কর তেমনই অবিশ্বাস্য। এমন ঘটনা কখনোই ঘটতে পারে না। গল্পের এক পর্যায়ে এসে মেয়েটা দেখতে পায় জঙ্গলের মধ্যে একটা গাছের তলায় সে দাঁড়িয়ে রয়েছে, আর দাঁড়িয়ে থাকা মেয়েটার গলার নলিটা কাটা, রক্ত তার গোটা পোশাকটা ভিজিয়ে দিচ্ছে। মেয়েটা সেভাবেই হাসতে হাসতে সামনের দিকে তাকিয়ে তাকে ডাকছে। এর আগেও লাবণ্য অনেক ভূতের গল্প পড়েছে, কিন্তু এই গল্পটা পড়তে পড়তে তার কেমন যেন সত্যি গাটা ছমছম করতে লাগলো। সে আর পড়তে পারল না। টেবিলের একপাশে বইটা রেখে দিল। টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিতে যাবে এমন সময় বিছানার দিকে তাকাতে চমকে উঠল। বিছানার ওপর যেখানে সঞ্জয় শুয়েছিল সেখানে শুয়ে রয়েছে একটা মেয়ে, ঠিক তার মতো দেখতে, কিন্তু কোথায় যেন সামান্য আলাদা। আর ব্যাপারটা বুঝতে পেরেই লাবণ্যর গোটা শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মেয়েটার গলার নলিটা কাটা, আর তার গলা থেকে বেরিয়ে আসা রক্ত গোটা বিছানা ভিজিয়ে দিচ্ছে। লাবণ্য আর স্থির থাকতে পারে না, চিৎকার করে ওঠে। তার চিৎকারে সঞ্জয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাকে জাপটে ধরে বলে, কি হয়েছে? কি হয়েছে তোমার? ওইভাবে চিৎকার করে উঠলে কেন তুমি? লাবণ্য চিৎকার করে তার চোখ দুটো বন্ধ করেছিল। প্রাণপণে তার দুটো হাত সরিয়ে চোখ খুলে দেয় সঞ্জয়। লাবণ্য চোখ খুলে কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে যায়। বিছানার মধ্যে তাকে জড়িয়ে ধরে বসে আছে সঞ্জয়। ওই মেয়েটা কোথাও নেই। তাহলে তাহলে সে কি দেখল? সঞ্জয় আবার প্রশ্ন করে, কি হয়েছে? কি হয়েছে তোমার? ওইভাবে চিৎকার করে উঠলে কেন তুমি? হ্যাঁ, একটা মেয়ে, ওই বিছানার কাছে একটা মেয়ে শুয়েছিল। তার গলার নলিটা কাটার গলা থেকে বেরিয়ে আসে রক্তে গোটা বিছানাটা ভিজে গেছে। ঠিক তুমি যেখানে শুয়েছিলে, যেভাবে শুয়েছিলে, মেয়েটাও সেইভাবেই শুয়েছিল। সঞ্জয় এবার একটু বিরক্ত হয়ে বলে, দূর, এই দেখো, তুমি ভূতের গল্প পড়তে চেয়েছো, আমি তোমায় বই এনে দিয়েছি। তাহলে তুমি রাত বিরেতে আমার ঘুম নষ্ট করবে? এসব কিন্তু ঠিক না। না সঞ্জয়, না, তুমি বিশ্বাস করো, আমি সত্যি ওই মেয়েটাকে দেখেছি। আর তাছাড়া এই বাড়িতে
এই বাড়িতে কেউ একটা আছে, কিছু একটা আছে। তুমি চলে যাওয়ার পর আমি তার। সঞ্জয় আবার বিছানায় শুয়ে পড়ে। তারপর বিরক্ত গলাতেই বলে, এই বাড়িতে ভূত আছে আর সেই ভূত তোমায় বারবার দেখা দেয়, তাই তো? এসব গাল গল্প ছাড়ো না লাবণ্য, কাল অফিস যেতে হবে আমাকে, অনেক কাজ আছে সারাদিন। বাড়িতে বসে ওসব ছাইপাশ পড়বে আর রাতের বেলা ঘুম নষ্ট করবে। লাবণ্য আর কিছু বলে না। তার চোখের কোণে জল এসে জমেছিল। এমন একটা অদ্ভুত ব্যাপার দেখেছিল বলে নয়, ছোট থেকেই লাবণ্য একটু অন্যরকম। ছোটোখাটো কথায় সে ভীষণ কষ্ট পায়। তাকে কেউ বকাবকি করলে কিংবা দুটো কথা শোনালে তার ভীষণ কষ্ট হয়। সঞ্জয়ের উপর সেই রাতে ভীষণ অভিমান হয়েছিল লাবণ্যর। ভয় পেয়ে এমন একটা কাজ করেছে, কিন্তু তাই বলে এভাবে তাকে কথা শুনতে হবে? গোটা রাত অন্য পাশে মুখ ফিরিয়েছিল লাবণ্য, কিন্তু সকাল হতেই দুজনেই যেন ভুলে যায় গোটা ঘটনাটা। আগের দিনের মতোই লাবণ্য সঞ্জয়ের টাই বেঁধে দেয়। বাড়ি থেকে বেরোবার আগে সঞ্জয় বলে, শোনো, আর যদি আবার কাউকে দেখতে পাও তাহলে তোমার হাতে রান্না খাইয়ে দিও, বুঝলে? হাতে রান্না খেয়ে যে কেউ বশ হয়ে যেতে পারে। লাবণ্য হাসে। তারপর সঞ্জয়কে পাঠিয়ে দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দেয়। দুপা পেছনের দিকে বাড়িয়েছে, ঠিক তখনই তার মনে হয় তাদের শোয়ার ঘর থেকে একটা মেয়ের হাসির শব্দ ভেসে আসছে। যতটা সম্ভব পায়ে কম শব্দ করে আস্তে আস্তে লাবণ্য এগিয়ে যায় ঘরের দরজার কাছে। খোলা দরজা দিয়ে ভেতরের দিকে তাকাতেই দেখতে পায় একটা মেয়ে জানলার কাছে দাঁড়িয়ে আছে। মেয়েটা জানলা দিয়ে পেছনের দিকেই দেখছে। লাবণ্য একবার থরথর করে কেঁপে ওঠে, কিন্তু কেন জানি না তার খুব একটা ভয় হয় না। সে একবার গলা পরিষ্কার করে নিয়ে বলে, কে তুমি? কে? সঙ্গে সঙ্গে মেয়েটা ঘুরে তাকায় তার দিকে। মেয়েটা খুব সুন্দর। লাবণ্য খুব একটা সুন্দরী নয়, তাকে মাঝারি পর্যায়ে ফেলা যায়, কিন্তু মেয়েটা খুব সুন্দর। ফর্সা মুখ, লম্বা নাক, একটা লাল রঙের লিপস্টিক দিয়েছে। মেয়েটার কপালের মাঝখানে কালো রঙের একটা টিপ, মাথায় লম্বা চুল কাঁধ ছাড়িয়ে পিঠের কাজ পর্যন্ত এসে পড়েছে। মেয়েটার পরনে একটা শাড়ি, লাল রঙের একটা ব্লাউজ, শাড়িটাও লাল রং। লাল রঙের শাড়িতে মেয়েটাকে অদ্ভুত সুন্দর লাগছে। মেয়েটা লাবণ্যের দিকে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ, তারপর হাঁটতে হাঁটতে তার ঘরের অন্য পাশে চলে যায়। লাবণ্য প্রথমে কিছুই বুঝতে পারে না। তারপর যখন সে ঘরে ঢোকে, দেখে কেউ কোথাও নেই। অনেকক্ষণ ধরে থ হয়ে মেঝের উপর বসেছিল লাবণ্য। তারপর উঠে গিয়ে ঘরের কাজ শেষ করে স্নান খাওয়া সারে। কিন্তু এর মধ্যেও তার মাঝে মধ্যেই মনে হতে থাকে ঘরের মধ্যে কেউ একজন আছে। কখনো বারান্দায়, কখনো ঘরে, কখনো বাথরুমে। সে কাউকে অনুভব করতে পারে, কিন্তু প্রাণপণে চেষ্টা করেও আর কাউকে দেখতে পায় না। সেদিন রাতে গোটা ব্যাপারটা সে সঞ্জয়কে খুলে বলে। আমার মনের ভুল নয় সঞ্জয়, বিশ্বাস করো, আমি সত্যি কাউকে দেখতে পাচ্ছি। এই বাড়িতে কেউ একটা আছে। সঞ্জয় এবার কিন্তু আর ব্যাপারটাকে হেসে উড়িয়ে দেয় না। মনে মনে ভাবে লাবণ্যর কোনো সমস্যা আছে। অনেক সময় মেয়ের বাড়ির লোকেরা কোনো সমস্যা থাকলে সেগুলো লুকিয়ে বিয়ে দেয়। তাছাড়া লাবণ্যর বিয়ের জন্য তার বাড়ির লোকেরা একটু বেশিই তাড়াহুড়ো ছিল। সঞ্জয়ের সন্দেহ হচ্ছে। সে বলে, আচ্ছা লাবণ্য, তোমার এর আগে কখনো এরকম হয়েছিল? কেমন? মানে ধরো, তুমি এই বাড়িতে একটা মেয়েকে দেখতে পাচ্ছ, তাকে তোমার ঘরেও দেখতে পাচ্ছ, অথবা তুমি আগে কখনো দেখেছিলে, মানে ওই বিয়ের আগে? না, এর আগে এমনটা কখনোই হয়নি, কোনো দিন না। তাছাড়া আমি ছোটো থেকেই ভূতের গল্পের বই পড়তে ভালোবাসি। গল্পের বই পড়লে কিছু কিছু সময় অদ্ভুত অনুভূতি হয় আমি জানি, কিন্তু তাই বলে কাউকে চোখের সামনে দেখতে পাবো সেটা তো আর গল্প বলে উড়িয়ে দিতে পারবো না। হ্যাঁ, আমার মনে হয় নতুন জায়গা তো, গোটা পরিবেশটাও নতুন। তুমি তো সারাদিন বাড়িতে একা থাকো, তাই এইসব হয়তো কল্পনা করছো। একবার তোমার ডাক্তার দেখানো প্রয়োজন। লাবণ্য সঞ্জয়ের কথা শুনে অবাক হয়ে যায়। সঞ্জয় কি তাকে পাগল ভাবছে? কিন্তু সে পাগল নয়, সে নিজের চোখে দেখেছে। লাবণ্য একটুতেই অভিমান করে ফেলে, তাই সে আর কথা না বাড়িয়ে অন্যদিকে মুখ ফেরায়। আর মুখ ফেরাতেই দেখতে পায় বিছানায় ঠিক তার পেছনের দিকে শুয়েছিল যে মেয়েটা, এখন মুখ ফেরাতে মেয়েটার মুখটা একদম লাবণ্যর মুখের কাছে এসে পড়ে।
মেয়েটার নাক থেকে বেরিয়ে আসা ঠান্ডা নিঃশ্বাস এসে পড়ে তার ঠিক গলার কাছে। লাবণ্য আর সহ্য করতে পারে না, চিৎকার করে মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। দেখুন, আমার মনে হচ্ছে এটা কোনো মানসিক সমস্যা। আসলে অনেক সময় এমন ভূতের গল্পের বই পড়ার জন্য আর একা থাকার জন্য মানুষ অনেক কিছু কল্পনা করে নেয়। আমার মনে হয় আপনার স্ত্রী এমন কোনো একটা চরিত্রকে কল্পনা করে নিয়েছে। হ্যাঁ, কিন্তু ডক্টর, যদি সেটাই হয় তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য তো কোনো নিশ্চয়ই একটা রাস্তা থাকবে। নাহলে আপনিই বলুন না, সারাদিন অফিস করার পর তারপর রাতের ঘুম নষ্ট করতে কার ভাল লাগে? সাইকিয়াট্রিস্ট ডক্টর চক্রবর্তী টেবিলের ওপর রাখা একটা পেপারওয়েট হাতে তুলে নেয়। তারপর সামনে রাখা লাবণ্যর রিপোর্টগুলোর ওপর চোখ বুলিয়ে বলেন, যদি ছোটবেলা থেকেই এমন কোনো সমস্যা থাকতো তাহলে না হয় ব্যাপারটা অন্যরকম ছিল, কিন্তু ছোটবেলায় তেমন কিছু ছিল না। অর্থাৎ এখানে আসার পরেই পরিবেশটা তার ঠিক স্যুট করছে না, আর তার জন্য এসব হচ্ছে। আমার মনে হয় কোথাও একটা থেকে আপনারা কয়েকদিনের জন্য ঘুরে আসুন, তাহলে ব্যাপারটা হয়তো কমতে পারে। ডাক্তারবাবু, আগে ব্যাপারটা অন্যরকম ছিল। একটা মেয়েকেও মাঝে মধ্যে দেখতে পেত, এমনকি রাতের বেলাতেও তাকে দেখতে পেত, তারপর ভয়ে চিৎকার করে উঠত। কিন্তু এখন ব্যাপারটা সহ্যের সীমা পেরিয়ে গেছে। মাঝে মধ্যেই আমাকে সন্দেহ করে, ছোট ছোট কারণে সন্দেহ করে। হয়তো বাড়িতে ফিরতে কখনো দেরি হলো, তখন সন্দেহ করবে আমাকে। হয়তো ধরুন বাড়িতে ফিরলাম, ফেরার পর বেশ কিছুক্ষণ ধরে ওর সাথে কথা বলিনি আমি, তাহলেও ও মনে করবে আমার সঙ্গে কোনো একটা মেয়ে রয়েছে। ভাবুন, ব্যাপারটা অদ্ভুত। আমি এমন কেস আগে অনেক দেখেছি, কিন্তু আপনাকে সন্দেহ করার ব্যাপারটা সমস্তটাই মানসিক রোগ থেকে হতে পারে। কিন্তু আমার মনে হয় ওই একটাই সলিউশন আছে। তাছাড়া ঘুমের ওষুধ লিখে দিয়েছি, 2টো নার্ভের ওষুধও দিয়েছি, সেগুলো খাওয়ান। রাতে যেন ঘুমের ওষুধ নেয়, ঘুমটা ঠিকঠাক হলে সমস্যাটা কম হতে পারে। আর দেরি করবেন না, খুব তাড়াতাড়ি অফিসে একটা ছুটি নিয়ে আপনারা কোথাও থেকে ঘুরে আসুন, অন্তত দিন 15 ঘুরে আসুন। বাড়ি ফিরে সঞ্জয় লাবণ্যর দিকে ভালো করে তাকায়। এই কয়েকটা দিনেই লাবণ্যর চেহারাটা কেমন যেন শুকিয়ে গেছে। চোখের তলায় অল্প কালি পড়তে শুরু করেছে, মুখে একটা বিভ্রান্তির ভাব। চোখের তারা যেন সবসময় এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজছে। এগিয়ে গিয়ে লাবণ্যকে জড়িয়ে ধরে তার মাথায় হাত রেখে বলে, তুমি বিশ্বাস করো লাবণ্য, এমন কোনো ব্যাপার নেই। তোমায় ছাড়া আর অন্য কোনো মেয়েকে আমি ভালোবাসার চিন্তাও করি না। এ কথায় যেন লাবণ্য খুব খুশি হয়। সঞ্জয়কে জড়িয়ে ধরে বলে, তুমি আমার কাছেই থাকবে, কোথাও যাবে না, কোথাও না। ওই মেয়েটা তোমায় আমার কাছ থেকে নিয়ে যাবে। তুমি যেও না, যেও না, আমার যেও না, যেও না। এই চলো, আমরা কয়েকটা দিনের জন্য অন্য কোথাও থেকে ঘুরে আসি। একইভাবে তোমার বাড়িতে থাকতে থাকতে হয়তো এইসব হচ্ছে। আমরা কয়েকটা দিনের জন্য মুকুন্দপুরের একটা কটেজ থেকে ঘুরে আসতে পারি। সেখানে জঙ্গলের মধ্যে একটা ভালো কটেজ হয়েছে, যাবে? মুকুন্দপুর? এটা কোথায় গো? লাবণ্য অতি স্বাভাবিকভাবেই প্রশ্নটা করে। সঞ্জয় চাকুরিজীবী, ব্যাংকে কাজ করে, ছুটি নেয় না। তাছাড়া এতদিন প্রয়োজনও হয়নি, তাই অনেক ছুটি তার জমেছিল। তাই অফিসের কাজ কয়েকদিন সামলে দিন 15 ছুটি নিয়ে সঞ্জয় আর লাবণ্য বেরিয়ে পড়ে মুকুন্দপুরের কটেজের উদ্দেশ্যে। গাড়ির ব্যবস্থা সে নিজেই করেছিল। গাড়ি তাদের মুকুন্দপুরে সেই কটেজের কাছে পৌঁছে দেয়। তারপর আবার সঞ্জয় ফোন করলে গাড়ি এসে ওদের নিয়ে যাবে। আসুন বাবু, আসুন। কতদিনের জন্য থাকবেন বাবু? আসলে কটেজটা নতুন তো, 3টে ঘরে 3টে ফ্যামিলিকে থাকবার ব্যবস্থা আমরা আপাতত করতে পারবো। তারপর আস্তে আস্তে সমস্ত ব্যবস্থা বাড়বে, তখন বাকি ঘরগুলোও চালু হবে। তাই কতদিন থাকবেন সে কথা আগে থেকে একটু বলে দিলে খুব ভালো হয় আর কি। সামনে থাকা রেজিস্টার খাতায় সমস্ত কিছু লিখে দিয়ে সঞ্জয় বলে, আপাতত তুমি দিন 10 জন্য আমাদের জন্য একটা রুম বুক করো ওখানে। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারটা কি হবে? মানে সব ব্যবস্থা হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ওসব কোনো কিছু চিন্তা করবেন না। কটেজটা জঙ্গলের খানিকটা ভেতরে হলেও এখানে সমস্ত ব্যবস্থাই আছে। সব কিছুর জন্যই লোক রাখা আছে। সেই লোক সকালে জল তুলে দিয়ে যাওয়া থেকে শুরু করে রান্না বান্না সব কিছুই করবে। তবে রাতের বেলা এখানে আমি ছাড়া আর কেউ থাকে না। আর জলের ব্যবস্থা ওটা হয়েছে?
বুঝতেই পারছেন বাবু, আমি এখানকার ম্যানেজার কাম কেয়ারটেকার। মালিক যা করেছে তাই। তবে জলের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলেই শুনেছি। যতদিন না হচ্ছে ততদিন ওই ভেতর থেকেই লোক জল দিয়ে যাবে না হয় সকালে। সঞ্জয়ের কিন্তু কটেজটা বেশ পছন্দ হয়ে যায়। জঙ্গলের ভেতরে সোজা পথটা বেশ খানিকটা এসেছে। তারপর একটা বাঁকনিতেই কাঠের এই কটেজটা দেখা যায়। বেশ বড় কাঠের এমন কটেজ এর আগেও সঞ্জয় দেখেছে, কিন্তু এতগুলো ঘর মোটেই দেখেনি। ঘরগুলো একতলা, পাশাপাশি 3টে, তাছাড়া লম্বালম্বিভাবে আরও 3টে, মোট 10টা ঘর। তাছাড়া সামনের দিকে আরও কয়েকটা ঘর রয়েছে। কাজের লোক এবং রান্নাবান্নার জন্য মোটামুটি 4 কোণা কটেজটা। তাছাড়া চারপাশে বেড়া দিয়ে ঘেরা, উঁচু করে ঘন বেড়া দেওয়া, যাতে বাইরে থেকে হিংস্র কোনো জন্তু ভেতরে ঢুকতে না পারে। জঙ্গলের এতটা ভেতরে হলেও গাড়ি রাখার ব্যবস্থা কিন্তু এখানে আছে। শুধু সঞ্জয় নয়, লাবণ্যরও ঘরটা পছন্দ হলো। পেছনের দিকে জানলাটা বাঁশের বেড়া পেরিয়ে জঙ্গল দেখা যায়। তাছাড়া রামলাল জানিয়েছিল একদিন জঙ্গলে ঘোরার মতো ব্যবস্থা সে করে দেবে, আলাদা টাকা দিলেই সব ব্যবস্থা হয়ে যাবে। এখানে এসে 2টো দিন কিন্তু লাবণ্য বেশ ভালোভাবেই কাটালো। একদিন সন্ধেবেলা নিজেই বলল, বাড়িতে এভাবে এই একভাবে থাকতে থাকতেই বোধহয় ওইসব ভুল দেখছিলাম, জানো। দেখো, এখানে এসে কিন্তু আর ওই মেয়েটাকে আমি দেখিনি। তাছাড়া এখানে এসে তুমি সব সময় আমার কাছেই আছো, তাই জন্যই মনে হয় মেয়েটাকে আর দেখিনি। তার মানে তুমি বলতে চাইছো আমি সব সময় তোমার সঙ্গেই থাকবো, তাই তো? তাহলে ব্যাংকের কাজগুলো কে করবে ডার্লিং? কাজকর্ম যদি সব ছেড়ে দিই তাহলে তো। লাবণ্য সঞ্জয়ের ঠোঁটের ওপর একটা আঙুল রাখে, তারপর আস্তে আস্তে বলে, আর কোনো কথা না, এখানে এসে আর কোনো ঝগড়া আমি করতে চাই না। ওরা কটেজের ঘরের বারান্দার কাছে পাতা চেয়ারে বসেছিল। ঠান্ডা হাওয়া শিরশির করে এসে লাগছে ওদের গায়ে। লাবণ্য সঞ্জয়ের কাঁধের ওপর হেলান দেয়। সঞ্জয়ের একটা হাত লাবণ্যর কাঁধের ওপরে। সঞ্জয়ের ভালো লাগে। সত্যি সত্যি সারাদিন ব্যাংকে আর বাড়িতে এরকম রোজগার রুটিন থেকে বেরিয়ে এখানে এসে কয়েকটা দিন কাটালে তার মেজাজটা ভালো লাগবে। চোখ বন্ধ করে লাবণ্য শুয়েছিল। তখনই তার মনে হলো পেছনে কে যেন একটা এসে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে ভয়ে কেঁপে ওঠে লাবণ্য। পেছনের দিকে তাকায়, আর তাতেই সঞ্জয় চমকে ওঠে। লাবণ্যর মুখে আবার সেই ভয়ের ছাপটা ফিরে এসেছে। কাঁপা কাঁপা গলায় সে বলে, সঞ্জয়, সঞ্জয় ও এখানে এসেছে। সঞ্জয় ও আমার পিছন ছাড়বে না। ওই দেখো না, বারান্দা শেষে অন্ধকারে ও দাঁড়িয়ে আছে। তুমি দেখো সঞ্জয়, তুমি দেখো। আচ্ছা ও আমায় ছাড়বে না সঞ্জয়, ছাড়বে না। সঞ্জয় লাবণ্যর কাঁপা হাতের আঙুল নির্দেশ যেদিকে রয়েছে সেই দিকে তাকায়, কিন্তু অন্ধকারে কিছু দেখা যায় না। অথচ লাবণ্য সেখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছে সেই মেয়েটাকে। সেই মেয়েটা, সেই গলার নলি কাটা, রক্ত বেরিয়ে আসছে, তার পরনের কাপড়টা ভিজিয়ে দিচ্ছে। লাল রঙের কাপড় রক্তে ভিজে যেন আরও লাল হয়ে উঠেছে। লাবণ্য ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। সঞ্জয় তার একটা হাত চেপে ধরে বলে, আচ্ছা তুমি এখানে বসো, আমি দেখে আসছি ওখানে কে আছে। না তুমি যাবে না, না না, তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। ও তোমায় আমার কাছ থেকে নিয়ে যেতে চাই সঞ্জয়। তুমি যাবে না, তুমি যাবে না ওখানে, তুমি এখানেই থাকবে, তুমি যাবে না। আমি বলছি তো কিছু হবে না, তুমি এখানে চুপ করে বসো, আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। লাবণ্যর বারণ না শুনে সঞ্জয় এগিয়ে যায় বারান্দার শেষের অন্ধকারটার দিকে। হাঁটতে হাঁটতে যখন অন্ধকার জায়গাটার কাছাকাছি এসে পড়েছে, ঠিক সেই মুহূর্তে সঞ্জয়ের মুহূর্তের জন্য মনে হয় অন্ধকার জায়গাটায় বারান্দাটা বাঁ দিকে ঘুরেছে। সেখানে একটা কাঠের দেওয়াল আড়াআড়িভাবে রয়েছে। ঠিক সেখানে অন্ধকারের মধ্যে কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। সঞ্জয় ভীত নয়, সে সাহসী ছিল ছোটবেলা থেকেই। সমস্ত ভূত ভগবান কোনো কিছুতেই তার বিশ্বাস নেই, কিন্তু লাবণ্যর এমন অবস্থা হওয়ার পর থেকে সেও কেমন যেন আস্তে আস্তে নরম হয়ে পড়েছে। একবার থমকে দাঁড়ায় সঞ্জয়, আর ঠিক তখন লাবণ্য পেছন থেকে চিৎকার করে বলে ওঠে, সরে যাও সঞ্জয়, সরে যাও ওখান থেকে, ও তোমার দিকেই আসছে সঞ্জয়, সরে যাও। সঞ্জয় লাবণ্য চিৎকার শুনে পেছনের দিকে ঘুরে তাকিয়েছিল, আর ঠিক তখনই তার মনে হলো অন্ধকারের ভেতর থেকে একটা খসখস শব্দ করে কে যেন সরে গেল। ও এখানে এসেছে, ও আমাদের সাথে এখানে এসেছে সঞ্জয়। ও আমাদের কিছুতেই ছাড়বে না, আমাদের কিছুতেই ছাড়বে না সঞ্জয়, ও ছাড়বে না আমাদের।
সঞ্জয়ের মুহূর্তের জন্য মনে হলো অন্ধকারের কাছে সত্যিই সে যেন কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, কিন্তু কে হবে? রামলাল বলেছে এই কটেজে ওরা ছাড়া এখন আর কেউ নেই। তাছাড়া বিকেলের পর সকলেই কাজকর্ম সেরে এখান থেকে কাছে মুকুন্দপুরের গ্রামে চলে যায়। লাবণ্য কিন্তু পেছন থেকে হাঁটতে হাঁটতে সঞ্জয়ের হাতটা চেপে ধরেছে। তারপর তাকে টানতে টানতে পিছিয়ে নিয়ে যেতে যেতে বলে, তাড়াতাড়ি চলো, তুমি তাড়াতাড়ি ঘরে চলো সঞ্জয়। ও না হলে ও আমার কাছ থেকে তোমায় কেড়ে নিয়ে যাবে। সঞ্জয় তুমি চলো, আমার সাথে চলো। এই একটা নতুন সমস্যা হয়েছে। লাবণ্য বারবার ভয় পায় যে সঞ্জয়কে কেউ নিয়ে চলে যাবে, আর বিশেষ করে যে মেয়েটাকে সে দেখতে পায় সেই মেয়েটা নাকি সঞ্জয়কে নিয়ে চলে যাবে। সঞ্জয় লাবণ্যর কথা মতো তাকে ঘরে নিয়ে আসে। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে লাবণ্যকে ঘুমের ওষুধ দিতেই লাবণ্য ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করে সঞ্জয়, আসলে ব্যাপারটা হচ্ছেটা কি। লাবণ্যর যে এমন কোনো সমস্যা ছিল না সেটা সে খোঁজ নিয়ে দেখেছে। লাবণ্যর পরিবারের লোকেরা, এমনকি আশেপাশের লোকেদের কাছ থেকেও সে ব্যাপারটা সম্পর্কে খোঁজ নিয়েছে। এই ব্যাপারে একটা লোককে কাজে লাগিয়েছিল, কিন্তু সেখান থেকে কিছুই জানা যায়নি। লাবণ্য ছোটবেলা থেকেই বেশ শান্ত আর সরল মনের মেয়ে। তাছাড়া লাবণ্যর এর আগের কোনো সম্পর্ক নেই যে কোনো কারণে সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় লাবণ্যর মনে একটা আঘাত এসে পড়বে। তাহলে ওই বাড়িতে যাওয়ার পর থেকে সেই সমস্ত কিছু দেখতে পাচ্ছে। হঠাৎ করে সঞ্জয়ের মনে কয়েক বছর আগের একটা কথা মনে পড়ল, কিন্তু দরজার কাছে কেউ যেন এসে দাঁড়িয়েছে বলে মনে হলো না। সঞ্জয় বিছানা থেকে উঠতে যাবে এমন সময় তার হাতে টান পড়ল বলে মনে হলো। তার হাতটা যেন কেউ টেনে ধরেছে। মুহূর্তের মধ্যে সঞ্জয় ভয় পেয়েছিল। তারপর পেছনে তাকিয়ে দেখল লাবণ্য ঘুমের মধ্যেও তার হাতটা ধরে রেখেছে। সঞ্জয়ের মুখে একটা হাসি খেলে গেল। সে নিচু হয়ে লাবণ্যর কপালে একটা চুমু খেয়ে ঘরের আলোটা নিভিয়ে শুয়ে পড়ল। কিন্তু সঞ্জয় জানতে পারল না ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে দরজার কাছ থেকে কেউ একজন বন্ধ দরজার কাছে ঠায় দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে কোথায় যেন চলে গেল। কি বলছেন? এমন ব্যাপার হয়েছে? কিন্তু এতটা বাড়াবাড়ি হবে সেটা তো আমি বুঝতে পারিনি। আমি ভালোর জন্যই আপনাদের ঘুরতে যাওয়ার কথা বলেছিলাম। এখানে আসার পর 2 দিন সব কিছু ঠিকঠাক ছিল। তারপর থেকে ব্যাপারটা আবার শুরু হয়। ও বলছে ও নাকি কাউকে দেখতে পাচ্ছে। আমারও মনে হয় কেউ আমাদের ফলো করছে। মোবাইলের অপর প্রান্তে সাইকিয়াট্রিস্ট মিস্টার চক্রবর্তী বললেন, আচ্ছা, আপনাদের বিয়ের পরে এমন কোনো ঘটনা ঘটেনি তো যেটা ওকে মানসিকভাবে কোনো প্রেশার দিয়েছে, তার জন্যও এমনটা দেখতে পাচ্ছে? আপনার দেখতে পাওয়া আর বুঝতে পারার ব্যাপারটা অতি সাধারণ। আপনার স্ত্রী এই সমস্ত কিছু অনুভব করছে আর তাই আপনারও মনে হচ্ছে ব্যাপারটা সত্যি। কিন্তু লাবণ্যর ব্যাপারে আপনি ভালো করে খোঁজ নিয়েছিলেন তো, যেটা আপনাকে আমি বলেছিলাম? আমি খোঁজ নিয়েছিলাম ডাক্তারবাবু, এর আগে ওর এরকম কখনো হয়নি। আর তাছাড়া ওর এখন অবস্থা খারাপ, আমি এখন হাসপাতালে। ঠিক আছে, আপনি কিছু চিন্তা করবেন না। আগে আপনার স্ত্রীকে শারীরিকভাবে সুস্থ করুন, তারপর আর ওখানে থাকতে হবে না। আপনি চলে আসুন, লাবণ্যকে আরও একবার দেখা দরকার। আমার মনে হয় কোনো ট্রমা কিংবা কোনো অতীতের ব্যাপার থেকে এই সমস্ত কিছু হচ্ছে, এমন কিছু যেটা হয়তো লাবণ্য ছাড়া আর কেউ জানে না। সঞ্জয় ফোনটা রেখে দিল। হাসপাতালের বেঞ্চের ওপর ধপ করে বসে পড়ল সে। তার পাশে রামলাল দাঁড়িয়ে আছে। রামলাল ওদের সঙ্গে এসেছিল। সঞ্জয়কে ওভাবে বসতে দেখে রামলাল বলল, কি অবস্থা হলো দেখুন তো বাবু, কিছু তো একটা হয়েছে। না হলে ম্যাডাম এভাবে নিজে আত্মহত্যা করতে যাবে কেন? তোমার মনে হচ্ছে ম্যাডাম আত্মহত্যা করতে গিয়েছিল? তা ছাড়া আর কি হবে বলুন তো বাবু। ম্যাডাম তো আত্মহত্যা করতে গিয়েছিলেন। ঘরের দরজা বন্ধ করে ফুলদানি ভেঙে তারপর ফুলদানিটা ওভাবে ঘাড়ের কাছে ঢুকিয়ে দিল। ব্যাপারটা আমার কেমন লাগছে, নিজের হাতে অতটা। এ কথাটা সঞ্জয় নিজেও ভেবেছিল। ডাক্তার ব্যাপারটা দেখে আশ্চর্য হয়ে বলেছিল, আমার তো মনে হচ্ছে না যে উনি নিজেই এই কাজটা করেছেন। প্রায় অর্ধেকটা ফুলদানি তার ঘাড়ের ভেতরে ঢুকে গেছে। উনি বেঁচে থাকবেন কিনা সে কথা আমরা বলতে পারছি না। ভাগ্যিস তাড়াতাড়ি আপনি নিয়ে এসেছিলেন, কিন্তু বেঁচে গেলেও ওনার বাঁ দিকটা প্যারালাইজড হয়ে যাবে। কথাটা শুনে সঞ্জয় মনে মনে আঘাত পেলেও তখন আগে লাবণ্য সুস্থ হওয়ার কথা ভেবেছিল।
হাসপাতালে 2 দিন থাকার পর লাবণ্যর জ্ঞান ফেরে, কিন্তু সে মুখে কোনো কথা বলতে পারে না। ডাক্তারের কথাই সত্যি হয়েছে, তার বাঁ দিকটা প্যারালাইজ হয়ে গেছে। সঞ্জয় গিয়ে তার সামনে দাঁড়াতেই লাবণ্যর চোখের কোণ থেকে জল বেরিয়ে আসে। সঞ্জয় তার হাতের ওপর একটা হাত রেখে বলে, তুমি কোনো চিন্তা করো না লাবণ্য, আমি শহরে গিয়ে তোমাকে আরও বড় ডাক্তার দেখাবো। তোমার এই অসুখ আমি সারিয়ে তুলবই। তুমি প্লিজ চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। লাবণ্য ঠোঁট নাড়ায়, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বেরোয় না। সঞ্জয় অনুভব করে তার হাতের ওপর লাবণ্যর হাতটা চাপ দিচ্ছে। সে আবার বলে, আচ্ছা লাবণ্য, তুমি আমার একটা কথা বলো তো, তুমি কি নিজে ওই ফুলদানিটা ভেঙে তোমার ঘাড়ের কাছে আঘাত করেছিলে? মানে এই কাজটা তুমি নিজে করেছিলে? তার কথায় কিন্তু লাবণ্য মাথা নাড়ায়। মাথা নাড়িয়ে আসলে সঞ্জয়কে বুঝিয়ে দিতে চায় যে কাজটা সে করেনি। সঞ্জয় অবাক হয়ে বলে, তাহলে কি করেছে? হ্যাঁ, ঘরের মধ্যে তো কেউ ছিল না, তাহলে তোমায় মারলো কে? লাবণ্য ভয় পাওয়া চোখে তাকিয়ে থাকে তার দিকে। সঞ্জয় বুঝতে পারে সেই মেয়েটার কথাই লাবণ্য বলতে চাইছে। সঞ্জয় বলে, যেই মেয়েটাকে তুমি দেখতে পাও সেই মেয়েটাই কাজ করেছে। লাবণ্যর চোখ বেয়ে আবার জল নেমে আসে। ওপর নিচে মাথা নাড়িয়ে কোনো রকমে বুঝিয়ে দেয়, আর তাতেই ঘাড়ের কাছে ব্যথাটা আবার বাড়ে। নার্স ওর পাশেই ছিল। সে বলে ওঠে, দেখুন, ওনার অবস্থা ভালো নয়, এখন ওনার সঙ্গে অত কথা বলা যাবে না, আপনি এখন আসুন। অনিচ্ছা সত্ত্বেও সঞ্জয় চলে আসে। আসার সময় এমনভাবে সঞ্জয়ের হাতটা জড়িয়ে ধরে লাবণ্য, যেন তাকে যেতে দিতে চায় না সে কোথাও, কিন্তু যেতে তো তাকে হবেই। রামলাল একটু শক্ত শক্ত কথা বললেও সমস্ত ব্যবস্থা কিন্তু সেই করেছিল। হাসপাতালের কাছাকাছি একটা হোটেলে থাকার ব্যবস্থাও সে করে দেয়, সঞ্জয় যাতে তাড়াতাড়ি লাবণ্যর খোঁজ নিতে পারে। কটেজে ফিরে গিয়ে ওদের সমস্ত ব্যাগপত্র রামলাল হোটেলে পাঠিয়ে দেয়। চলে যাওয়ার আগে রামলাল বলে, বাবু, যদি কোনো প্রয়োজন হয় আমায় একবার ফোন করবেন, কোনো চিন্তা করবেন না। আপনাকে এমন বিপদে আমি একা ছেড়ে দেব না। যখনই প্রয়োজন হবে বলবেন, আমি চলে আসব। কিন্তু বুঝতেই তো পারছেন, কটেজে আমি না থাকলে সমস্যা হবে। তাছাড়া কাল একজন গেস্ট আসবারও কথা আছে, সব কিছু ব্যবস্থা করে রাখতে হবে আর কি। অবসন্ন মুখে সঞ্জয় বিদায় জানায় রামলালকে। হোটেলের শূন্য ঘরে বিছানার উপর চুপ করে বসে থাকতে থাকতে বারবার মনে পড়তে থাকে লাবণ্যর কথা। লাবণ্যর কি হলো? বিয়ের পর তো সব কিছু ঠিকঠাকই ছিল, তাহলে হঠাৎ করে সব কিছু এমন হয়ে গেল কেন? লাবণ্য যদি বেঁচেও থাকে তাহলে তার গোটা শরীরটা নষ্ট হয়ে যাবে। কি সব ভাবছি আমি, এমন কথা ভাবা উচিত না। তবে সত্যি কথা হচ্ছে, লাবণ্য যদি প্যারালাইজড হয়ে বেঁচে থাকে তাহলে... ওষুধের প্রভাবে লাবণ্য ঘুমিয়ে পড়েছিল। ঘাড়ের কাছে ফুলদানিটা অনেকটা ঢুকে গেলেও ঘাড়ের এক পাশ দিয়ে গিয়েছিল, তাই এখনো তো বেঁচে আছে লাবণ্য। ঘুমটা ভাঙতেই তাকিয়ে দেখে ঘরের মধ্যে একটা নীল রঙের আলো জ্বলছে। সেই আলোতে একপাশে নার্সকে ঘুমিয়ে থাকতে দেখতে পায় লাবণ্য। তার প্রবল জল তেষ্টা পেয়েছে, কিন্তু তাছাড়া জল খাওয়াবে কে? লাবণ্য তো আর ডাকতে পারবে না মেয়েটাকে। লাবণ্য চোখ খুলে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ, আর সেইভাবে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে আবার সেই মেয়েটাকে দেখতে পায়। ঠিক ঘরের দরজার পাশে একটা চেয়ারের উপর বসে আছে মেয়েটা। তার পরনে সেই আগের মতোই লাল রঙের শাড়ি, লাল রঙের একটা ব্লাউজ, গলার কাছে কাটা ক্ষত থেকে রক্ত বেরিয়ে সে কাপড়টা ভিজিয়ে দিচ্ছে। তার মুখে কিন্তু একটা অদ্ভুত শান্ত হাসি। মেয়েটা একভাবে তাকিয়ে আছে লাবণ্যর দিকে, তারপর চেয়ার ছেড়ে উঠে আস্তে আস্তে এগিয়ে আসে লাবণ্যর দিকে। লাবণ্য চিৎকার করতে চায়, কিন্তু চিৎকার করে উঠতে পারে না। চিৎকার করার প্রবল প্রচেষ্টায় তার গলার কাছটা কেমন যেন যন্ত্রণা হতে থাকে, ঘাড়ের ব্যথাটা বাড়তে থাকে। ঘাড়ের সেই ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ে বিছানায়। লাবণ্য কোনো রকমে ডান হাতটা ভর দিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে পারে না। বিছানার নরম জায়গায় হাত দিয়ে বারবার আঘাত করেও কোনো শব্দ করতে পারে না। নার্স তখনও ঘুমিয়ে রয়েছে। নার্সকে ডাকার একটা তীব্র প্রচেষ্টা করতে থাকে সে, আর তারপরেই নিজের হাতটা সরতে সরতে টেবিলের ওপর এসে পড়ে। টেবিলের ওপর একটা জলের বোতল আর একটা বোধহয় গ্লাস রাখা রয়েছে।
সেই গ্লাসটা নিজের হাত দিয়ে ধাক্কা দিয়ে মেঝের ওপর ফেলে দেয় আর নার্স ঘুম থেকে উঠে পড়ে। ঠিক তখনই লাবণ্য দেখতে পায় মেয়েটা ঘরের নীল আলোর মাঝে অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেছে। লাবণ্যকে ওভাবে উঠতে দেখে নার্স তাড়াতাড়ি এগিয়ে আসে তার দিকে, আর তারপরেই অবাক হয়ে বলে, এই কি, আপনার ঘাড়ের ক্ষতটা থেকে রক্ত বেরোলো কি করে? আর প্রেশার তো ফল করছে, কি করি এখন এত রাতে? নার্স তাড়াতাড়ি বেরিয়ে গেল ঘর থেকে ডাক্তারকে ডাকতে। ডাক্তার এসে সমস্ত ব্যাপারটা দেখে তাড়াতাড়ি ওষুধ দিল। তারপর ইঞ্জেকশনের প্রভাবে আবার আস্তে আস্তে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল লাবণ্য। কিন্তু তার মধ্যেই সে চোখ বন্ধ করার আগে আরও একবার দেখতে পেল ঘরের একপাশে ঠিক সেই চেয়ারটার কাছে আবার এসে দাঁড়িয়েছে সেই মেয়েটা। আমার তো কোনো দোষ নেই, আমি কি করব? হ্যাঁ, যদি এমন একটা ব্যাপার ঘটে গিয়ে থাকে তার জন্য আমি ফল ভোগ করব কেন? কিন্তু সেই ফলটা তো আপনাকে ভুগতে হচ্ছে না, ভুগতে হচ্ছে আপনার স্ত্রীকে। এই 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 আপনি নিজে এখন পাগলের মতো কথা বলছেন। আপনি নিজে একজন ডাক্তার হয়ে। আমি সমস্ত কিছু দেখে বিশেষ কিছু কারণের জন্যই বলছি, আপনার অতীতের জন্যই এই সমস্ত কিছু হচ্ছে। লাবণ্যর কেসটা আমি পুরোপুরি স্টাডি করে দেখেছি। তার অতীতে এমন কোনো ট্রমা কিংবা ঘটনা নেই যার জন্য তার সাথে এমন হতে পারে, কিন্তু আপনার রয়েছে, আর সেই কারণেই এমনটা হয়েছে। আপনার স্ত্রীর এমন অবস্থা আপনি নিজের চোখে দেখার পরেও। সঞ্জয় ফোনটা রেখে দেয়। অপর প্রান্ত থেকে সাইকিয়াট্রিস্ট চক্রবর্তী আরও কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই ফোনটা কেটে দিয়ে সে চুপ করে বসে থাকে নিজের হোটেলের ঘরের বিছানার ওপর। রাগ আর একটা অদ্ভুত আশঙ্কায় তার গোটা শরীরটা থরথর করে কাঁপতে থাকে। তাহলে কি ডাক্তার যে কথা বলল সেটাই সত্যি? তবে কি এতগুলো বছর পরে সত্যিই সে আবার ফিরে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য? কিন্তু প্রতিশোধ যদি সে নিতে চায় তাহলে লাবণ্যর ওপর কেন? সঙ্গে সঙ্গে একটা কথা মাথায় এসে ধাক্কা দেয়। লাবণ্য একবার বলেছিল, জানো, যারা অন্যায় কাজ করে তাদের আমি একদম পছন্দ করতে পারি না, সহ্যই হয় না। তাদের অন্যায়ের শাস্তি পাওয়া উচিত। তাদের অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য যদি আমি কোনোদিন কিছু করতে পারি তাহলে আমি নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে করব। সঞ্জয় বিছানার উপর একটা ঘুষি মারে, তারপর যেন নিজের অজান্তেই কাউকে বলে, তুমি লাবণ্যের কোনো ক্ষতি করতে পারবে না, আমি তোমায় লাবণ্যের কোনো ক্ষতি করতে দেব না। তারপর সঞ্জয় উঠে আসে জানালার কাছে। জানলাটা খুলে দেয় বাইরে থেকে। ঠান্ডা হাওয়া চোখে মুখে এসে লাগতেই সঞ্জয়ের বেশ ভালো লাগে। কাল সকালে তাকে আবার হাসপাতালে যেতে হবে। সঞ্জয় বেশ কিছুক্ষণ জানলার কাছে চুপ করে দাঁড়িয়ে থাকার পর আবার বিছানায় এসে শুয়ে পড়ে। আর তারপরেই তার মনে হয় কে যেন তার ঘরে বিছানার ঠিক কাছে এসে দাঁড়িয়েছে। ঘরের ভেতরটা অন্ধকার, একটা অল্প আলো জ্বলছিল, কিন্তু সেটাও কখন নিভে গেছে। চোখ খুলে প্রথমে সঞ্জয় কাউকে দেখতে পায়নি, কিন্তু বুঝতে পারে তার ঠিক বিছানার কাছে কেউ যেন এইমাত্র বসল। বিছানাটা সামান্য কেঁপে উঠল। সঞ্জয় গলা তুলে বলল, কে কে কে? আমি বলেছিলাম না আমি ঠিক ফিরে আসব। তুমি যেখানেই যাও না কেন তোমাকে কখনোই শান্তিতে আমি থাকতে দিব না। না 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 না, এটা এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। না 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 না, ওই ওই লাবণ্যর জন্যই আমি এসব ভাবছি। ওই ওই লাবণ্যর জন্যই আমাকে এইসব শুনতে হচ্ছে। না 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 না, লাবণ্যের জন্য নয়, বরং লাবণ্য তোমার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করছে। লাবণ্যের জন্যই তুমি এখনো বেঁচে আছো। লাবণ্যর ভালোবাসা তোমায় বাঁচিয়ে রেখেছে, নইলে নইলে তোমায় আমি আরো আগেই মেরে ফেলতে পারতাম। একটা অদ্ভুত হাসিতে গোটা ঘরটা ভরে ওঠে। সঞ্জয় এবার কিন্তু ভয় পায়। হাসির শব্দ সেও শুনতে পাচ্ছে। ঘরের মধ্যে সে কিছু দেখতে পাচ্ছে না। টেবিলের একপাশে জলের বোতল রয়েছে আর কাঁচের গ্লাস রয়েছে। কাঁচের গ্লাসটা হাতে তুলে নেয়, তারপর সেটা ছুঁড়ে মারে বিছানার পায়ের কাছে। কাঁচের গ্লাসটা ছিটকে গিয়ে পড়ে মেঝের ওপর, তারপর শব্দ করে ভেঙে যায়।
চিৎকার করে বলে ওঠে সঞ্জয়। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। তোমার সঙ্গে আমি থাকতে চাই না, তোমার সঙ্গে আমি থাকতে চাই না। তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, কেন আমার খুশি নষ্ট করতে চাইছো তুমি? কেন? চলে যাও, চলে যাও এখান থেকে। আমি তোমার ক্ষতি করতে চাই? আর তুমি যে আমার এত বড় ক্ষতি করেছো তার বেলায়। তোমার জন্য আমি সব কিছু হারিয়েছি। আমায় খুন করেছো তুমি, আর আমায় খুন করে তুমি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছ। 4 বছর পর তুমি আবার নতুন করে বিয়ে করে সুখে শান্তিতে থাকবে ভেবেছিলে, কিন্তু আমি তো বলেছিলাম যেদিন তোমার জীবনে আবার নতুন কোনো মেয়ে আসবে সেদিন আমি আবার তোমার কাছে ফিরে আসব। কিন্তু আমি তো তোমায় খুন করিনি। তোমার জন্যই তো আমায় মরতে হয়েছিল। যেভাবে আমার বিয়ের সময় তুমি আর তোমার গোটা পরিবার অনেক অনেক টাকার জন্য বিয়েটা ভেঙে দিয়েছিলে। আমার বাবা সমস্ত কিছু নিজের অর্জিত টাকা পয়সা দিয়ে বিয়ের ব্যবস্থা করেছিল, তার যার কিছুই করার ছিল না। সেই রাতে আমার বাবার হার্ট অ্যাটাক হয়। আমারও তো কিছুই করার ছিল না, তাই নিজের হাতে আমি নিজে গলা কেটে আত্মহত্যা করে ফেললাম। আর তারপরেই আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার যখন বিয়ে হবে ঠিক তারপরে আমি আবার আসবো। কিন্তু আমি তো কিছুই করিনি। আমার বাবা মা তো সমস্ত ব্যাপারটা ভেঙে দিয়েছিল। তারা যা করেছিল তার আমি কিছুই জানি না। আমার শুধু বিয়ের মণ্ডপ থেকে উঠে আসতে বলেছিল, ব্যাস। তুমি উঠে এসেছিলে। তুমি যদি সেদিন সে কাজটা না করতে তাহলে একসাথে 4টি প্রাণ বেঁচে যেত। আমার মৃত্যুর পরে আমার বাবা পরদিন সকালে মারা যায়। এত লজ্জা সে সইতে পারেনি, তাই সে আত্মহত্যা করে। আমার মা বিষ খেয়ে আত্মহত্যা করে। ছোট ভাইটা পাগল হয়ে যায়। পথে ঘুরতে ঘুরতে 2 মাসের মধ্যে রাস্তায় গাড়ি চাপা পড়ে মারা যায়। তোমার একটা ভুলের জন্য সব কিছু শেষ হয়ে গেছিল, সব কিছু। সঞ্জয় চুপ করে থাকে বেশ কিছুক্ষণ। ঘরের ভেতর নীল আলোটা দপদপ করে ওঠে, আর সেই আলোতে সঞ্জয় এবার দেখতে পায় সত্যি একটা মেয়ে তার ঘরের বিছানার কাছটায় দাঁড়িয়ে। মেয়েটার পরনের সেই লাল রঙের কাপড়, তার মাথার চুল, মুখটা যেন অদ্ভুত চেনা বলে মনে হয় সঞ্জয়ের। কিন্তু মেয়েটার গলার নলিটা কাটা, গলা থেকে রক্ত ভেসে কাপড়ে পড়েছে। চিৎকার করে ওঠে সঞ্জয়। ক্ষমা করে দাও আমায়, আমি ভুল করে ফেলেছি। ক্ষমা তোমায় আমি কখনোই করতাম না, কিন্তু লাবণ্য তোমায় সত্যিই খুব ভালোবাসে, তাই তোমায় আমি এবারের মতো ছেড়ে দিলাম। কিন্তু যদি লাবণ্যের কখনো কোনো ক্ষতি তুমি করো, যদি লাবণ্যকে সামান্যতম কষ্ট তুমি কখনো দিয়ে থাকো, তাহলে সেদিন আমি আবার ফিরে আসবো। আর সেদিন কিন্তু আমার হাত থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না। এটা মাথায় ভালো করে ঢুকিয়ে রেখো। কিন্তু লাবণ্য, তুমি এত বড় ক্ষতি কেন করলে? এখন যদি লাবণ্য গোটা জীবনটা প্যারালাইজড হয়ে কাটায়, তাহলে মনে করো এটাই তোমার শাস্তি? গোটা জীবন তোমায় লাবণ্যকে এইভাবেই নিয়ে যেতে হবে? আমি লাবণ্যের আশেপাশে সব সময় থাকবো। যদি কোনো সময় কিছু ভুল দেখি, তাহলে সেদিনই তোমার জীবনের শেষ দিন হবে সেটা। ঘরের মধ্যে জ্বলতে থাকা আলোটা আরও একবার দপ করে উঠল, আর তারপরেই গোটা ঘরটা অন্ধকার হয়ে আলোটা জ্বলে উঠল আবার। সঞ্জয় অবাক চোখে দেখল কোথাও কেউ নেই। ঘরের মেঝেতে ছড়িয়ে রয়েছে ভাঙা কাঁচের টুকরোগুলো। তার গোটা শরীরটা ঘামে ভিজে জবজব করছে। সঞ্জয় বিছানায় পাথরের মতো বসে অপেক্ষা করতে থাকে সকাল হওয়ার। আমার তেমন কিছুই মনে হয়েছিল। আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনার সেই ঘটনাটা ভালো করে খোঁজ নেওয়ার প্রয়োজন ছিল। আপনি সেটা না করে সেখান থেকে চলে এসেছিলেন, আর আপনার একটা ভুলের জন্য একটা গোটা পরিবার নষ্ট হয়ে গেছিল। কিন্তু আপনি একজন ডক্টর, বিশেষ করে আপনি একজন সাইকিয়াট্রিস্ট। আপনি এভাবে ভুল করছেন সঞ্জয়বাবু। আমি ডাক্তার হলেও এমন অনেক কেস আমার হাতে এসছে যার ব্যাখ্যা বিজ্ঞানের বাইরে।
এই লাবণ্যর ব্যাপারে খোঁজ নিতে গিয়ে আরও একটা ব্যাপার আমি জানতে পেরেছি। এই যে মেয়েটির সঙ্গে আপনার আগে বিয়ে ঠিক হয়েছিল এবং যে মেয়েটির সঙ্গে আপনার এত কিছু হয়েছিল, সেই মেয়েটির চরিত্রের সঙ্গে লাবণ্য চরিত্রের অনেক মিল। সেই মেয়েটিও ভূতের গল্প পড়তে ভালোবাসত, লাবণ্যও ভালোবাসে। সেও ছিল সহজ সরল, লাবণ্যও তাই। তাছাড়া এই দুজনের মধ্যে অনেক মিল ছিল, তাই হয়তো মেয়েটির লাবণ্যকে পছন্দ হয়েছিল, তাই লাবণ্যর মাধ্যমে সে আপনাকে শাস্তি দিতে চেয়েছিল। কিন্তু এখন আপনার স্ত্রী কেমন আছেন? এখন ভালোই আছে। একজন নার্সকে বাড়িতে রেখে এসেছি, সে সবসময় তার দেখাশোনা করে। আমাকে তো কাজ নিয়েই থাকতে হয়। তবে একটা আশ্চর্য ব্যাপার ডাক্তারবাবু, মাঝে মাঝে রাতের বেলা লাবণ্য যেন কার সঙ্গে কথা বলে। আমার মনে হয় ঘরের ভেতরে যেন কেউ একটা আছে, কেউ একটা রয়েছে। ডাক্তার চক্রবর্তী নিজের গদি মোড়া চেয়ারে হেলান দেন, তারপর বলেন, এত সহজে আপনি সবকিছুর হাত থেকে মুক্তি পাবেন বলে মনে হয় না সঞ্জয়বাবু। সে আপনাকে এত সহজে ছাড়বে না। আর যদি কোনো দিন লাবণ্য সামান্যতম অযত্ন করেন আপনি, সেদিনই হয়তো আপনার জীবনের শেষ দিন। সারা জীবন আপনাকে এই ভয় নিয়েই কাটতে হবে, আর এটাই হলো আপনার শাস্তি, বুঝলেন? এটা থেকে নিস্তার পাওয়ার কি কোনো উপায় নেই? আছে, একটা উপায় আছে, তবে সেটা আপনি করতে পারবেন বলে মনে হয় না। কি উপায় আছে? সুইসাইড। সঞ্জয় অবাক হয়ে তাকিয়ে থাকে ডাক্তার চক্রবর্তীর দিকে, তারপর আস্তে আস্তে তার কেবিন ছেড়ে বেরিয়ে যায়। এই সমস্ত ঘটনার প্রায় মাস 3 পরে একদিন সঞ্জয়কে নিজের ঘরে দড়িতে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। তার সপ্তাহখানেক আগে লাবণ্য মারা গিয়েছিল। তার ঘাড়ের ক্ষত কোনোভাবেই ঠিক হচ্ছিল না। অনেক ওষুধপত্র ডাক্তার দিয়েছিল, তার কিছুই হয়নি। লাবণ্য মারা যাওয়ার সপ্তাহখানেকের মধ্যে সঞ্জয় আত্মহত্যা করে। নিজের কেবিনে বসে সেদিন ডাক্তার চক্রবর্তী ড্রয়ার থেকে বের করেন একটা ছবি। তার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন ডাক্তার। তাকিয়ে থাকতে থাকতে দু চোখের কোণে জল ভরে ওঠে মুহূর্তের জন্য। একটা দমকা হাওয়ার ঝাড় এসে যেন ডাক্তার চক্রবর্তীর ঘরে ঢোকে, আর তাতেই তার হাতে ধরে থাকা ফটোটা সামান্য কেঁপে ওঠে। ফটোটা একটা মেয়ের। তার ফর্সা সুন্দর মুখ, লম্বা নাক, কপালের ঠিক মাঝখানে একটা কালো রঙের টিপ, মাথার চুল পিঠ পর্যন্ত এসে পড়েছে, মুখে একটা শান্ত ভাব। একভাবে ডাক্তার চক্রবর্তী বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন ছবিটার দিকে, আর তারপর আবার ড্রয়ার খুলে ছবিটা ঢুকিয়ে দেন। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে খুলে রাখা লাবণ্য আর সঞ্জয়ের ফাইলটা বন্ধ করে একপাশে সরিয়ে রাখেন। তারপর বেলটা বাজিয়ে বেয়ারাকে ডেকে বলেন, এরপর কে আছে পাঠিয়ে দাও। একটু পরেই পর্দা ঠেলে ভেতরে এসে ঢোকে একটি বছর 23-24 মেয়ে। তার মুখের চেহারা উদ্ভ্রান্ত। সে গিয়ে ডাক্তারের চেয়ারের কাছে বসে বলে, ডাক্তারবাবু, একটা অদ্ভুত সমস্যা হচ্ছে আমার। একটা গল্পের বই পড়ার পর থেকে মনে হচ্ছে কেউ যেন আমার সঙ্গে আছে। মাঝে মাঝে আমি যেন কাউকে দেখতে পাচ্ছি। আপনি কিছু করুন ডাক্তারবাবু, আপনি কিছু করুন। এমনটা হতেই পারে। গল্পের বই পড়তে পড়তে একসময় আমরা অনেক কিছু কল্পনা করে নিই। কি বই সেটা দেখি, সঙ্গে করে নিয়ে এসছেন? মেয়েটা তার ব্যাগ থেকে বইটা বার করে দেয়। ডাক্তার চক্রবর্তী বইটা হাতে নিয়ে দেখে একটা কালো রঙের মলাট আছে। তার ঠিক মাঝখানে একটা সুন্দর মেয়ের ছবি, আর ঠিক তার ওপরের দিকে বইটার নাম লেখা, একটা মেয়ের গল্প। অকারণেই মিস্টার চক্রবর্তীর মুখে একটা হাসি ফুটে ওঠে। তারপর বইটা টেনে নিয়ে খসখস করে লিখতে থাকে তার সামনে বসে থাকা মেয়েটির নাম।
এতক্ষণ আপনারা শুনছিলেন এ কি লাবণ্যে, রচনা সুকান্ত দাস। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, তৃষা, সুপ্রজা, সৌম্যদীপ, সৌরভ এবং মৌপিয়া। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল রণজয়, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে টিম পিক্সেলেট। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।